শিক্ষার শেষ নেই। স্ত্রীর পাশে 1 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন। মাতালের কাছে 10 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ। সাধুদের সাথে 3 মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছা করবে। রাজনীতিবিদদের সাথে 4 মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার, অনর্থক। একজন জীবন বীমা এজেন্টের সাথে 5 থেকে 10 মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। একজন ব্যবসায়ীর সাথে 6 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না। একজন বিজ্ঞানীর সাথে 7 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে। একজন ভালো শিক্ষকের সাথে 8 মিনিট বসুন, আপনি একজন ভালো ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন। একজন কৃষক বা শ্রমিকের সাথে 9 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না। একজন সৈনিকের সাথে 10 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য। কবরস্থানে 10-11 মিনিটের জন্য যান, মনে হবে জীবনের সবকিছু তুচ্ছ মায়া। একজন ইতিবাচক মনোভাবা সম্পন্ন ভালো উদার মনের প্রকৃত বন্ধুর সাথে 10 মিনিট বসুন, মনে হবে আপনার জীবন স্বর্গের চেয়ে সুন্দর। জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ, যত বড় হবেন তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ার হয় না। চোখের সামনে দেখবেন কেউ অসাধারণ ব্রেন নিয়ে জন্মেছে, পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টাচ্ছে, আর পরের দিন চমৎকার রেজাল্ট করছে। আপনি দিনের পর দিন পাগলের মতো করছেন, কিন্তু হচ্ছে না। এর মাঝে দেখবেন অর্থ প্রাচুর্যে ভরা পরিবারে কারো জন্ম, কখনো তার কিচ্ছুর অভাব হয় নাই। আপনার মন খারাপ হবে বাবার কাছে ফোন করে 10মবারের মতো সেমিস্টার ফি চাইতে গিয়ে। পৃথিবীর উপর অভিমান হবে অনেক, কিন্তু ওই যে জীবনের যুদ্ধ তো ফেয়ার হয় না। লেখাপড়া করে আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে। হয়তো ওই ইন্টারভিউটা তার ভালো হয়েছিল, হয়তো রেফারেন্স ছিল, হয়তো স্কিল ছিল, জানি না, হবে কিছু একটা। স্টার্ট আপ দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো। ইউটিউবারের কোটি টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েস নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন। কারো কারো প্রমোশন হবে প্রতি বছর, কেউ কেউ নিউ ইয়র্কে পিএইচডি শেষ করে লাইভ ইভেন্ট দিবে। ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে যাবজ্জীবন জেল কাটবে কেউ কেউ। শত চেষ্টাতেও চাকরি মিলবে না কারো কারো। 20তম ইন্টারভিউটা দেখার পর তার মনে হবে জীবনের চেয়ে নিষ্ঠুর আর কিছু একটাও নেই। আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন। জীবন যুদ্ধে যে এগিয়ে গেল তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছুই হবে না। হিসাব মেটাতে পারবেন না। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি, এত এত ভেরিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না। ভালো থাকার কোনো শেষ নাই, যার কোনো ঠাঁই নাই তার একটা ঘর চাই। বাসে চলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে, আর প্রাডো গাড়িতে চড়া মানুষটা বিএমডাব্লিউ গাড়ির ক্যাটালগ উল্টে পাল্টে দেখে। ভালো থাকার জীবন যুদ্ধটা এরকমই, একটা অসীম দৌড় প্রতিযোগিতা, যার কোনো ফিনিশিং লাইন নাই। শুধুই ছুটতে থাকা, ছুটতেই থাকা, প্রতিদিন প্রতি মুহূর্ত। ঘৃণা করতেই হবে এমন কোনো কথা নেই, তবে মাঝে মাঝে মানুষ মন থেকে উঠে যায়। সে যেই হোক, বন্ধু কিংবা কাছের মানুষ অথবা আত্মীয় স্বজন, আগের মতো তাদের প্রতি আর আগ্রহ থাকে না। তাদের জন্য আর কোনো মায়া লাগে না, আর মন কেমন করে না, চোখের কোণে জলও আসে না। চোখের সামনে ছারকার কথা দেখলেও বলতে ইচ্ছে করে না যে তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে। বলতে ইচ্ছে করে না তুমি এটা করো না, ওটা করো না, তোমার জন্য এটা ঠিক নয়, ইত্যাদি। ঘৃণা তো কেবল মনের কোণে জমে থাকা ভালোবাসার এক বিপরীত প্রতিক্রিয়া মাত্র। আর আগ্রহ হারানো হলো
বহু চেষ্টার পর ব্যর্থতার স্বীকার করা। আগ্রহ হারালে না থাকে কিছু পাওয়ার ইচ্ছে, আর না থাকে কিছু হারানোর ভয়, না থাকে ঘৃণা, না থাকে সহানুভূতি। আগ্রহ যেমন মানুষকে অতি কাছের করে, আবার আগ্রহ হারালে সে প্রিয় মানুষগুলো হয়ে যায় দূরের কেউ একজন। আপনি কি এমন মানুষ যিনি প্রতিদিন কিছু করার পরিকল্পনা করেন, কিন্তু সেই কাজ আর করা হয় না? কাল সকাল 6টায় উঠে হাঁটতে বেরোবো, আগামী সপ্তাহ থেকে জিম শুরু, একটা ব্যবসা শুরু করব, কাল থেকে পড়তে বসবো। আমরা এমন সব পরিকল্পনা প্রায়ই করি, কিন্তু এগুলো কতটা বাস্তবায়ন হয়? বেশিরভাগ সময় একদিনও না। মজার বিষয় হলো, এই পরিকল্পনা করার সময় আমরা নিজেকে বিজয়ী মনে করি, কিন্তু কাজ শুরু করতে গেলেই যেন সব হারিয়ে যায়। এটাকে বলা হয় মেন্টাল মাস্টারবেশন। শব্দটা একটু চমকপ্রদ, কিন্তু এর মানে খুবই সাধারণ। আপনি যখন কোনো কিছু করার প্ল্যান করেন, তখন মস্তিষ্ক একটা ভ্রম তৈরি করে, মনে হয় কাজটা যেন হয়ে গেছে। এর পেছনে দায়ী হলো আমাদের মস্তিষ্কের ডোপামিন। প্ল্যান করা মানে কাজের প্রাথমিক স্বাদ পেয়ে যাওয়া, আর এই স্বাদেই আপনাকে বাস্তব কাজ থেকে দূরে সরিয়ে দেয়। কিভাবে এই ফাঁদে পড়ি? এই ফাঁদ বোঝার জন্য আমাদের নিজের অভ্যাসগুলোকে বিশ্লেষণ করতে হবে। আমাদের পরিকল্পনা কেন কাজে রূপ নেয় না, তার কয়েকটা প্রধান কারণ নিচে তুলে ধরছি। পরিকল্পনার জালে জড়িয়ে যাওয়া। ভালো পরিকল্পনা করা মানেই কাজের অর্ধেক শেষ, এমন একটা কথা শোনা যায়। কিন্তু বাস্তবে আমরা এত বেশি কল্পনায় ডুবে যাই যে কাজটাই শুরু করি না। প্রতিটা ডিটেইল ঠিক করতে গিয়ে স্রেফ সময় নষ্ট হয়। কাল থেকে মানসিকতা। আগামীকাল শুরু করব। আজকের কাজ আগামীকালে তুলে রাখাটা আমাদের সহজজাত প্রবৃত্তি। ভাবি, আজ শুরু না করলেও ক্ষতি নেই, কিন্তু আগামীকাল কখনো আসে না। পারফেকশন খোঁজার চেষ্টা। সবকিছু ঠিকঠাক হলে তবেই শুরু করব। আমরা মনে করি একটা নির্দিষ্ট সঠিক সময় আসবে, কিন্তু বাস্তবে কখনোই সবকিছু একসঙ্গে ঠিকঠাক হয় না। সেই সঠিক সময়ের অপেক্ষায় আমরা হাত পা গুটিয়ে বসে থাকি। গল্প শেয়ার করার আনন্দ। আমার নতুন প্ল্যানটা জানলে সবাই মুগ্ধ হবে। নিজের পরিকল্পনা অন্যদের সাথে শেয়ার করার পর যে প্রশংসা পাই, সেটাই আমাদের মস্তিষ্ককে একটা ভ্রম তৈরি করে। মনে হয় কাজটা অনেকটাই শেষ, কিন্তু বাস্তবে কিছুই শুরু হয়নি। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনার আসল উদ্দেশ্য কি? কাজ করা, নাকি নতুন পরিকল্পনা করে নিজেকে তৃপ্ত রাখা? ব্যর্থতার ভয় কি আপনাকে পিছিয়ে দিচ্ছে, নাকি পরিকল্পনার ভুয়া সুখে আপনি সত্যিকারের কাজ ভুলে গেছেন? পরিকল্পনা করা ভালো, কিন্তু সেই পরিকল্পনাগুলো যদি শুধু মস্তিষ্কে আটকে থাকে, তাহলে এগুলো কেবল সময় নষ্ট করা। ছোট করে হলেও কিছু শুরু করুন। সফলতা বড় বড় কাজের মধ্যে নয়, বরং ছোট্ট ছোট্ট পদক্ষেপে লুকিয়ে থাকে। আজই নিজের প্রথম পদক্ষেপটা নিন, কারণ আগামীকাল একটা মিথ্যা। যে লুজার মেন্টালিটি, তার আগামীকালও সেরকম ভাবেই কাটবে। আমার একটা বাড়ি ছিল পদ্মা নদীর তীরে। 7 পুরুষের জন্ম গেছে খড়কুটার এই নিরে। একটুখানি উঠোন ছিল, ছোট্ট কাঠা ঘর, পাশেই ছিল বাবা মায়ের পুরনো কবর। দক্ষিণে এক পুকুর ছিল, কানায় কানায় জল। দক্ষিণ হাওয়ায় ঢেউগুলো তার করত টলমল। হালের 2টো বলদ ছিল, একটা দুধের গাই। ওরা যেন ছিল আমার ভগ্নী আর ভাই। ঘরের মুখও ছিল 2টো লাল গোলাপের চারা। সারা বাড়ি থাকতো ফুলের গন্ধে মাতোয়ারা। লাল পুইয়ের এক মাচা ছিল, আঙ্গিনার এক পাশে। পুইয়ের ডগা দুলিত সেথায় দক্ষিণা বাতাসে। তাজমহলের রূপ ছিল মোর সবুজ শ্যামল নীরে। আসতে যেতে পথের পথিক চাইতো ফিরে ফিরে। সেই বাড়িতে তেমন সুখেই যাচ্ছিল দিন কেটে, যেমন সুখ শিশুরা সব
ঘুমায় মায়ের পিঠে। আমার এ সুখ সইল না ওই পদ্মা নদীর প্রাণে, বান ডেকে সে ঢেউ তুলে মোর বক্ষে আঘাত হানে। ঘর বাড়ি সব ভাসিয়ে নিল, ভাসল দুটো আঁখি, অশ্রু ছাড়া কিছুই সে মোর রাখল না আর বাকি। কাল যেখানে ছিল আমার মাথা গোজার ঠাই, আজ সেখানে জলের খেলা, আমার কিছুই নাই। বাপ মা আমার ঘুমিয়েছিল কাল যে মাটির ঘরে, আজ সেখানে নদীর পানি রঙ্গে খেলা করে। সাত পুরুষের স্মৃতির মতন নাইতো কিছুই আর, নদীর জলে ভাসছে যাদের গোর কবরের হার। নদীর জলে হার পেলে কেউ বক্ষে তুলে নিও, গোরহারা মন মায়েরে আবার দাফন করে দিও। কাল যেখানে থাকতো বাঁধা আমার বলদ গাভী, আজ সেখানে বানের জলে ভাসছে হাবি যাবি। তাদের সাথে যদিও আমার রক্তবাঁধন নাই, তবুও ওরা ছিল আমার ভগ্নী আর ভাই। আমার সুখে হাসত ওরা, কাঁদতো আমার দুঃখে, নিজের বাছুর উপোস রেখে দুধ দিত মোর মুখে। হাসি মুখে আমার সাথে টানত ওরা হাল, ভাইয়ের মতোই সঙ্গ দিয়ে আসছে চিরকাল। আমার এ সুখ হয়নি হজম পদ্মা নদীর চোখে, আঘাত করে আমার এই ভাই বাঁধনের বুকে। হঠাৎ দেখি তার আঘাতে উঠোন গেছে ফেটে, প্রাণ বাঁচাতে দিলাম ওদের গলার দড়ি কেটে। নদীর জলে ভাসিয়ে দিয়ে 7 জনমের বাঁধন, অবাক হয়ে শুনছি তাদের হাম্বা সুরের বাঁধন। বিদায় কাঁদন কান্দে ওরা আমার দিকে চাহি, আমিও কাঁদি কান্না ছাড়া কিছুই করার নাহি। জানি না আজ কোথায় ওরা মরল নাকি আছে, কোথায় পাবো তাদের খবর শুধাই বা কার কাছে। নদীর জলে পাও যদি কেউ 3টি বলদ গাই, বুঝে নিও এরাই আমার হারানো বোন ভাই। বিনয় করি বলছি তোমার পা জড়িয়ে ধরে, একটু তাদের থাকতে দিও তোমার গোয়াল ঘরে। আমার এবং বাবার যুগের তফাৎ হলো এই, বাবার যুগের নৈতিকতা আমার যুগে নেই। বাবার ঘরে ফকির এলে বসতে দিত পিড়ি, ফকির কাঁদে আমার ঘরের চায় না কেহ ফিরি। বাপ চাচাদের ছিল এক উঠোনে বাঁধা, 2 গায়ে 2 ঘর বেঁধেছি আমি এবং দাদা। বাবার চোখে আসতো পানি, আদলে কুকুর ছানা, মানুষ কাঁদে তাও দেখি না আমি এমন কানা। পথে বাবা গাছ লাগাতো, পাইতো পথিক ছায়া, সেই পথিকার পথের প্রতি নেই আমার কোনো মায়া। বাবার 2 চোখ ভরতো জলে, কাঁদলে আমার মাথা, সঙ্গী মরে তাও ভেজে না আমার আখির পাতা। বাবার কোলে মাথা রেখে মরলো আমার দাদা, পিতা মাতার নেই না খবর আমি এমন গাধা।